হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টরি এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার। তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের কিন্তু এখন এএলপির সাকসেস স্টোরির সিরিজটা চলছে। কারণ কি, ওরা এখন কেউ ট্রেনিং সেন্টারে ট্রেনিং করছে, কেউ বা বাড়িতে রয়েছে ট্রেনিং এর লেটার আসবে বলে, অর্থাৎ প্রত্যেকেই ফাইনালি সিলেক্টেড, মানে একদম মেডিকেল ডিভি সমস্ত কিছু করে ট্রেনিং সেন্টারে এইচআরএমএস পোর্টালে সবকিছু ডকুমেন্ট আপলোড করে দিয়ে এখন বাড়িতে জাস্ট ওয়েট করছে যে কবে ট্রেনিং সেন্টারে ডাক পাবে এবং ট্রেনিং করবে। তো আমার সঙ্গে রয়েছে আমাদের ভিক্টরি এডুকেশনের ছাত্র বুদ্ধদেব রয়। ওর বাড়ি নদিয়াতে, এবং আমি এটা দেখেছি যে নদিয়া থেকে কিন্তু প্রচুর ছাত্রছাত্রী রেলের প্রিপারেশন করে, এবং প্রচুর ছাত্রছাত্রী আমার কাছ থেকে নদিয়া থেকে সাকসেসও পেয়েছে, সেটা টেকনিশিয়ান হোক কি সেটা এএলপি হোক, দুটো ক্ষেত্রে। তো ওরও বাড়ি কিন্তু নদিয়াতে। তো ওর মুখ থেকে ওর আজকে জার্নি সম্পর্কে জানবো। আর একটা কথা আমি বারবার বলি, আমি আমার প্ল্যাটফর্মে তাদেরই নিয়ে আসি যারা কিন্তু একটু মানে অনেকটাই অনেকটাই গরিব ফ্যামিলি থেকে বিলং করে, বা একদম নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে। এর কারণটা কি? না, এর কারণ হচ্ছে একটাই। আমি এটা মনে করি কোথাও না কোথাও যে এই শ্রেণীর ছেলেমেয়েরা যদি পড়াশোনা করে একটা পজিশন পায়, তবেই কিন্তু কি হবে, দেশের ডেভেলপমেন্ট, দেশের অগ্রগতি, একটা করে ফ্যামিলি প্রত্যেকটা কিন্তু উন্নতি করবে। তো এটা আমি কোথাও না কোথাও বিশ্বাস করি, তাই কিন্তু এদেরই আমি বারবার বারবার ডেকে নিই, কারণ এদের সাকসেসটা যথেষ্ট জরুরি। তো আমি ওর মুখ থেকে সমস্ত কিছু শুনবো। তো বুদ্ধদেব, প্রথমে তোমার থেকে যেটা শুনতে চাইবো, কোন জোনে তুমি পাস করেছো, আর মানে তোমার জার্নিটা সম্পর্কে একটু প্রথমে শুনতে চাইবো। তোমার বাড়ি কোথায় সেই সম্পর্কে একটু শুনে নিতে চাইবো প্রথমে। আমি সেকেন্ডবার জোন থেকে পেয়েছি। আর আমার বাড়ি নদিয়া জেলার রানাঘাটের মধ্যে গাংনাপুর থানার পার্শ্বনাথপুর গ্রামে। আমি বেশ কিছুদিন ধরে প্রিপারেশন নিচ্ছি। হ্যাঁ স্যার, আমি বেশ কিছুদিন ধরে প্রিপারেশন নিচ্ছিলাম। এর আগে 2019 সালে যে গ্রুপ ডিটা ভ্যাকান্সি বের হয়, কিন্তু করোনার জন্য পরীক্ষা একটু ডিলে হয়। ডিলে হতে হতে 2022 সালে এক্সামটা হয়। সেখানে আমি গ্রুপ ডিতে পাশ করেছিলাম, কিন্তু ফিজিক্যালে পাশ করতে পারিনি। 2024 সালে আবার এএলপি ফর্ম বেরোয়, সেখানে আমি এই সেকেন্দ্রাবাদ জোন থেকে এএলপি তে সিলেকশন পেয়েছি। ভেরি গুড। সিলেকশন পাওয়ার পর তোমার প্রথম কি মনে হয়েছিল? মানে তুমি নিজের নাম লিস্টটা সিলেকশন পাওয়ার পর যখন মা বাবাকে বলল, হ্যাঁ স্যার, রোল নাম্বারটা যখন আমি মেলালাম, দেখার পরে মাকে যখন বললাম, মা আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিয়েছিল। কারণ এর আগে আমি যখন টেকনিশিয়ানের পরীক্ষা দিয়েছিলাম, আমি টেকনিশিয়ানের পরীক্ষায় পাইনি চাকরিটা। তখন আমার পাড়ার লোকেরা আমাকে এবং আমার মা বাবাকে এসে বাড়ি বাড়ি এসে বলে যেত, কি ছেলের হচ্ছে না তো, এরকম এরকম অনেক কিছু বলতো। তারপরে যখন ফাইনালি পেয়ে গেলাম, তখন হচ্ছে মা সত্যি চোখ দিয়ে জল বের করে দিয়েছিল। বহু লোক আছে এরকম বাড়িতে এসে বলে যেত, ছেলের তো কিছুই হচ্ছে না। এটা গ্রামের দিকে হয়, এর আগেরটাই দেখলাম। আজকে তারা আবার আসে, আজকে বলে জানতাম তো পাবে, অনেক কিছু বলে। এটা ঠিকই, এটা একদম ঠিক কথা বলেছো। তো তারপর তারপর তুমি যখন ওই দিনটা মনে হয় নবমীর দিন ছিল, দুর্গাপূজার নবমীর দিন ছিল আমার যতদূর মনে পড়ছে। ওই দিনই কি ফাইনাল লিস্টটা বেরিয়েছিল? একদম স্যার, ওই দিনই আমি বাজার করতে গেছি, তখনই রেজাল্টটা বেরোনো শুরু হয়েছে, স্টার্ট হয়েছে, সকাল সকাল স্টার্টটা হয়েছে। হ্যাঁ সকাল সকাল স্টার্ট হয়েছিল। আর প্রথম দিয়েছিল সম্ভবত শিলিগুড়ি, আর আমাদের দিতে বহু লেট করেছিল, একদম সন্ধ্যা 7টার দিকে দিয়েছিল। তত সময় এতটা টেনশনে ছিলাম, এতটা টেনশন মানে বলে বোঝাতে পারবো না। তুমি মাঝখানেও কি একটা নিয়ে প্রবলেমে ছিলে, আমাকে বলেছিলে যে স্যার এটা কি প্রবলেম হবে? আমি বলেছিলাম যে না, প্রবলেম হবে না, তুমি এটা যাও, কোনো সমস্যা নেই। এখানে মেডিকেলের কি একটা বিষয় নিয়ে বলেছিলে? হ্যাঁ, মেডিকেলে আমি যখন, আমাদের এখান থেকে একটা ডাক্তার আছে, সেই ডাক্তারের কাছ থেকে যখন আমি সাইকোর জন্য মেডিকেল রিপোর্টটা বানাতে যাই, তখন আমাকে 6/6 লাগবে, সেই জায়গাটা উনি 6/5 দিয়ে দিয়েছে, মানে 6/6 এর থেকেও ভালো। এইবার আমি ভেবেছিলাম মেডিকেলে যাওয়ার পরে আমাকে যদি ওরা 6/5টাই দেখে,
তার জন্য আমি নতুন করে আরেক জায়গা থেকে বানিয়ে তারপরে গেছিলাম। বাহ, খুব ভালো। এবার যে বিষয়টা আমি তোমার সঙ্গে বলতে চাইবো সেটা হচ্ছে তোমার ছোটবেলার জার্নিটা একটু বলো, যে মানে তোমার ফ্যামিলি কন্ডিশনটা কি ছিল, প্লাস তুমি মাধ্যমিক দিলে, উচ্চ মাধ্যমিক কি সাবজেক্ট নিয়ে পড়েছিলে, তারপর আইটিআই কি বিষয় করলে, আইটিআই করলে, বা তোমার ফ্যামিলির যে কেমন কন্ডিশন ছিল সেইগুলো একটু বলো, মানে তোমার ছোটবেলার জার্নিটা একটু বলো, প্লাস আইটিআই করার বিষয়টা। আমি তো 1999 সালে জন্মগ্রহণ করেছিলাম। তারপর থেকে মোটামুটি আমার যতটা পেছনের কথা মনে আছে এখন থেকে, আমাদের টিনের ঘর ছিল। টিন উপরে সম্পূর্ণই মানে একদম মরচে পড়া ছিল। টিন থেকে জল পড়তো, নিজেদেরও থাকার মতো ঠিকঠাক কোনো জায়গাই ছিল না। সেখান থেকে বাবা আস্তে আস্তে একটু বাইরের দিকে যায়, সেখান থেকে কিছু অর্থকড়ি নিয়ে আসার পরে আমাদের বাড়িটা বানানো হয়। আর ছোটবেলা থেকে আমি যে অনেক পড়াশোনা পারতাম বা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলাম তেমনই না, একদম লোয়েস্ট থেকেও নিচে। মাধ্যমিকে সেকেন্ড ডিভিশন আছে, উচ্চ মাধ্যমিকে আমি মনে হয়েছিল 11 ক্লাস থেকে লাইফে একটা কিছু করতে হবে, তার জন্য উচ্চ মাধ্যমিকে আমি ফার্স্ট, আমাদের স্কুলের ফার্স্ট হয়েছিলাম, এবং নাম্বারটা খুব বেশি ছিল না কিন্তু স্কুলে ফার্স্ট হয়েছিলাম। আমি গৌরীশালী স্কুলে পড়তাম, আমি ফার্স্ট ডিভিশন আপ নাম্বার ছিল। তারপরে আস্তে 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 17 উচ্চ মাধ্যমিক দিয়েছি, দেওয়ার পরে আস্তে আস্তে এই চাকরি ব্যাপারটা কি সেটা জানা শুরু করি। জানতে জানতে লকডাউন পড়ে যায়। আর একটা দাদা ছিল, সেই দাদাটার কাছ থেকে ম্যাথটা দেখতাম টুকটাক, তার মধ্যে কিছুদিন আচ্ছা, বাদে তুমি টোটালি বন্ধ তুমি তো হয়ে যায়। এইচএস করলে, তুমি এইচএস করলে, এইচএস হ্যাঁ হ্যাঁ, করার পর কোথায় ভর্তি হলে, এইচএস করার পর কি করলে? 17তে এইচএস কমপ্লিট করেছো, এই তারপর 17 থেকে যে 20, এটা কি গ্রাজুয়েশন করেছো? গ্রাজুয়েট হয়েছিলাম, কিন্তু তখন সমস্ত আমার দাদারা বলছিল কি আইটিআইটা করা লাগবে, তার জন্য আমি আইটিআইটা ভর্তি হয়েছিলাম একটা ইয়ার গ্যাপ দিয়ে। হুম, একটা ইয়ার গ্যাপ দিয়ে আমি আইটিআই ভর্তি হয়েছিলাম। আইটিআইটা কমপ্লিট করে নি। হুম, বলো। আইটিআইটা আমি ইলেকট্রিশিয়ান থেকে করি, কিন্তু আইটিআই নিয়ে বহু মানে ভয় ছিল। কারণ হচ্ছে ইলেকট্রিশিয়ান সাবজেক্টটা বেশ বড় সাবজেক্ট, এবং প্রচুর অঙ্ক ম্যাথ আছে ইলেকট্রিশিয়ানের মধ্যে। কি করে তুমি কি টেটটা গভর্নমেন্ট কলেজ পাস থেকে করবে আইটিআই এটা নিয়ে। করেছিলে? না স্যার, আমি উড়িষ্যা থেকে আইটিআই মানে আইটিআই করেছিলাম টোটালি লকডাউনে। টেটটা নিয়ে ভীষণই ভয় ছিল, আর টেটটা মোটামুটি বাড়িতে কম বেশি পড়তাম। আর টেকনিশিয়ানের যখন আমার 2024 সালে আমি টেকনিশিয়ানের পরীক্ষাটা দিলাম একদম নভেম্বরের শেষের দিকে, তার আগে আমি পিলিটা দিয়েছিলাম। পিলিটা দেওয়ার পরে আমি কিন্তু টেকনিশিয়ানের পরীক্ষায় ফেল করেছি, এই কারণেই আমি কিন্তু আইটিআই ট্রেডটা কিন্তু প্রতিনিয়ত পড়তাম, প্রতিদিন পড়তাম। তার জন্য আজকে হয়তো যেটা তোমার এই এএলপি তে জায়গাটা। কাজে দিয়ে দিয়েছে, যেটা তোমার এএলপি তে কাজে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমার টার্গেটই ছিল এলপি, আমার টার্গেটই এলপি ছিল। আমি যখন গ্রুপ ডি রানে ফেল করি, রানে ফেল করে বাড়ি আসার পরে আমার ধ্যান জ্ঞান সবকিছু এলপির জন্যই দিয়েছিলাম। টেকনিশিয়ান বলে যে কিছু, তার জন্য কোনো এক্সট্রা প্রিপারেশন বা আমি কোনো কিছু দেখিনি, শুধু এলপি হতে হবে। এএলপি টা তোমার মূল লক্ষ্য ছিল, এবং তার জন্য তুমি প্রথম থেকে ট্রেডটাকে খুব বেশি জোর দিয়ে পড়াশোনা করতে। হ্যাঁ স্যার, তুমি আর্টস আর্টস নিয়ে ট্রেডে পড়েছো মোটামুটি HSC? আমার 75-এর মধ্যে 40 ছিল। হ্যাঁ স্যার, আমি এইচএসসি আর্টস নিয়ে খুব পড়েছি। ভালো মার্ক। হুম, আচ্ছা। তো সেইখান থেকে তুমি 2020 সাল থেকে কম্পিটিটিভ প্রিপারেশনে ঢুকলে। হ্যাঁ স্যার, কিন্তু কিছুদিন অফ ছিল লকডাউনের জন্য। মানে ফুল ফ্লেজে পড়াশোনা কখন শুরু করলে? রানে ফেলের পর, মানে রানে যখন আমি পাস করতে পারলাম না, তারপর থেকে ফুল ফোকাসে আমি কিছুদিন মানে একটু কান্নাকাটি করেছিলাম, তারপর থেকে মোটামুটি পড়তাম। তোমাদের 2019-এর যে গ্রুপ ডি, তার রানটা হয়েছিল খুব, যদি আমি না ভুল করি, 2022-এর দিকে মেবি হয়েছিল। হ্যাঁ, 2022-এর দিকে তোমাদের রান 2022-এর জানুয়ারিতে আমার রান ছিল। হ্যাঁ স্যার। হ্যাঁ, 2022-এ রান হয়েছিল। তার মানে তুমি 2022 থেকে পড়াশোনা স্টার্ট করলে, তাই না? 2022-এর পর থেকে।
তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ এবার স্যার, আমি একটা কঠিন প্রশ্ন তোমাকে করব, কারণ এটা প্রত্যেকটা অ্যাসপিরিয়েন্টের সাইকোলজি থেকে এই প্রশ্নটা অনেকের আসে। 2022 সাল, 2022 সাল যদি আমি একটু কল্পনা করি বা ইমাজিন করি, আমরা দেখতে পাচ্ছি সেই সময় পশ্চিমবঙ্গের পুলিশ রিক্রুটমেন্ট দগদগে ভাবে চলছে। এদিকে রেলের কিন্তু প্রত্যেকটা নোটিফিকেশন হ্যাঁ বন্ধ, মানে 2019-এর পর থেকে 2024 পর্যন্ত এই যে কয়েকটা বছর কিন্তু রেলের কোনো নোটিফিকেশন বেরোয়নি। এক্সাম গুলো হয়েছে এবং তার জয়নিং গুলো হচ্ছে, মানে গ্রুপ ডি জয়নিং গুলো হচ্ছে, বাদ বাকিগুলো কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। তো সেইখান থেকে তুমি সেই মোটিভেশনটা কিভাবে ধরে রেখে রেলের জন্য প্রিপারেশন নিচ্ছে, যেখানে তোমার ফ্যামিলি কন্ডিশন এইরকম? আদৌ তুমি কিন্তু জানো না যে আদৌ রেলের ভ্যাকেন্সি আসবে কিনা, যেটা এখনকার ছেলেমেয়েরা জানে যে না আমার এএলপি একটা পরীক্ষা হয়ে গেছে আবার একটা ভ্যাকেন্সি এলো, একটা পরীক্ষা হয়ে যাচ্ছে আবার একটা ভ্যাকেন্সি এলো। সেই সুযোগটা কিন্তু তোমাদের সময় ছিল না, সেটা বলো। হ্যাঁ স্যার, 2022 সালে আমি দুটো দাদার সঙ্গে কথা বলেছিলাম। তাদেরকে যখন আমি বলেছিলাম আমি গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিচ্ছি, তখন ওই দাদা দুটো মানে আমাকে হেসে হেসে বললো পশ্চিমবাংলার মানুষ আর চাকরি, এমন ভাবে কথাটা বললো আমার খুব বুকে ব্যথা লেগেছিল। আমি তাদের মানে সেই অপমানের যোগ্য জবাব দেওয়ার জন্যই পড়তাম। আমি সেখান থেকেই মোটিভেশনটা পেয়েছি। সেখান থেকে রেলের প্রিপারেশনটা তুমি স্টার্ট করো যে আমার আইটিআই হ্যাঁ রয়েছে, স্যার, আমার রেল একটা হাইটটা সুযোগ। কম, আমার 160 হাইট, আমি কোথাও পাই না, পুলিশের কোনো হাইট পাই না, ওই জন্য আমার শুধু একমাত্র রেলই ছিল সম্বল, তাছাড়া কিছু নেই। প্লাস তোমার ট্রেডটা এত ভালো করে প্রিপারেশন নিয়েছো, তা সেই জায়গা থেকে তোমার আর রেলের একদম নিচ থেকে কেটে এসছো তুমি, মানে তুমি হচ্ছে মাঠ থেকে কেটে এসছো, ফলে সেখান থেকে তোমার একটা যে চাহিদা যে রেলটাই পেতে হবে, কারণ ওখান থেকে আমি একদম নিচ থেকে এসছি বা একদম দুয়ার থেকে ঘুরে এসছি, তো সেই জায়গাটা তোমার মধ্যে একটা ক্রিয়েট হয়ে গিয়েছিল, তাই না? হ্যাঁ তো স্যার, মোটামুটি তুমি 2022 সাল থেকে পড়াশোনা শুরু করলে, 2022 সাল থেকে ভালো করে পড়াশোনা শুরু করলে, তারপর 2023টা খুব ভালো করে পড়াশোনা করেছো, 2024-এ ভ্যাকেন্সি আসা শুরু হয়েছে, মানে 2024-এ ভ্যাকেন্সিটা এসছে, আর 2023টা তুমি খুব ভালো করে পড়াশোনা করেছো, এই একটা বছর তুমি যথেষ্ট ভালো করে পড়াশোনা করেছো, তাই তো? হ্যাঁ স্যার, মোটামুটি ঠিকঠাকই পড়াশোনা করেছি। আচ্ছা, তো তুমি কি এক্সট্রা কোনো কাজ টাজ করতে বাড়ির, নাকি না শুধু পড়াশোনা করতে? আমি কিছুই করতাম না স্যার, পড়াশোনাই করতাম। সারাদিন পড়াশোনা করতে? কত ঘন্টা পড়তে বাড়িতে? আমাদের একটা গ্রুপ স্টাডি ছিল, আমরা 12টার সময় ওখানে যেতে হতো, কিন্তু কোনো কোনো দিন 8টা 9টা 10টার দিকেও চলে যেতাম, কিন্তু বাড়িতে আসতাম কোনো কোনো দিন 5টা অবধি সবাইকে থাকতে হয়, 8টা 9টার দিকে বাড়িতে আসতাম কোনো কোনো দিন। বাড়িতে এসে খাওয়া দাওয়া করে আমি রাত 2:30 3টে অবধি পড়তাম। কিন্তু কিছু কিছু দিন কোচিং থেকে আগেও চলে আসতাম, কিন্তু আমি রাতের পড়ার টাইমটা আমি ঠিকঠাক রাখতাম। মানে গ্রুপ স্টাডি করতে যেতে, কারণ সেখান রাত থেকে এসে পড়াশোনা রাত 2:30 3টা পর্যন্ত পড়তে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমি রাতে খুব পড়তাম, দিনে কম পড়লেও রাতে খুব পড়তাম। আমি বাড়িতে ম্যাথ জিআই কিছুই পড়তাম না, যা ওই গ্রুপ স্টাডি ওখানে বসেই যা হলো হলো, আর বাড়িতে এসে শুধু পড়তাম। তো যারা গ্রুপ স্টাডি যাদের সঙ্গে করতে, তারা কেউ চাকরি পেয়েছে? আমার সাথে যারা আছে তারা এখনো পায়নি, এবার মোটামুটি নাম্বার ঠিকঠাকই আছে, এবার দেখা যাক কি হয়। আশা আগামী রাখছি দিনে হয়তো দুজনা পাবে, তিনজনের আগামী দিনে চাকরি হয়তো হবে। পাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি ভিক্টরি এডুকেশনের খবর কিভাবে পেলে? মানে আমাদের খবরটা, তুমি তো আমার পেইড ব্যাচে পড়তে, তো সেই খবরটা কিভাবে পেলে? হ্যাঁ স্যার, পেইড ব্যাচে পড়তাম। স্যার আমি যখন এনসিইআরটির বইগুলোর কথা জানতে পেরেছিলাম, তখন আমি ইউটিউবে খুঁজলাম এনসিইআরটি, এবার সেখানে প্রচুর হিন্দি চ্যানেল, সেখান থেকে আস্তে আস্তে আপনার কিছু ভিডিও আমার সামনে আসে, তারপর আপনাকে এসএমএস করি, স্যার আমার এরকম এরকম সমস্যা, আমি ভর্তি হতে চাই। আমি আপনার এত পুরনো স্টুডেন্ট, আপনার যখন অ্যাপই ছিল না তখন থেকে আপনার স্টুডেন্ট, গুগল মিটে আপনার স্টুডেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন গুগল মিটে হতো, ঠিক। আর হ্যাঁ, এবার হচ্ছে CBT 1 মোটামুটি সবাই পাস করে যায়, কিন্তু CBT 2 বিষয় যেটা, সেটা আমি দেখেছিলাম
সিলেবাসটা দেখার পরে আমি দেখছি এনসিইআরটি এই চ্যাপ্টার করা আছে। আমি আপনার তোমার ওই ইন্টারনেটটা একটু চ্যাপ্টারে প্রবলেম ভিডিও হচ্ছে, এতবার করে দেখেছি। ইন্টারনেটটা একটু প্রবলেম হচ্ছে, তুমি শুনতে ওই পাচ্ছেন সিবিটি স্যার? 2 থেকে হ্যালো, আরেকবার রিপিট করো। আমি যখন সিবিটি টুর জন্য সিবিটি 1 পাস করার পর সিবিটি টুর জন্য পড়ছিলাম, মানে সিবিটি 1 পরীক্ষা দেওয়ার পরে সিবিটি 2 পড়াশোনা শুরু করেছি ঠিকঠাক ভাবে। তখন আপনার যে এনসিইআরটির ক্লাসগুলো ছিল আমাদের পেইড ব্যাচে, আমি দেখেছিলাম এনসিইআরটির কিছু কিছু অধ্যায় আছে আমাদের সিবিটি 2 তে। ওই ভিডিও কটা ভালোভাবে দেখেছি এবং বুঝে নিয়েছি ঠিকঠাক করে। আমার পুরো 100% ওখান থেকে খেটে গেছে সবকিছু। আর আপনার যে না, ফ্রি তোমাদের সময় যে একটা বেসিক ভালো সায়েন্স হয়েছিল আর কি, ইঞ্জিনিয়ারিং তোমাদের ছিল, যে সিবিটি 2টা হয়েছে সেটা হচ্ছে তোমাদের ম্যাক্সিমাম প্রশ্নগুলো কিন্তু নর্মাল বেসিক জায়গা থেকে এসছে, মানে যেটা সিবিটি 1 এর যে হ্যাঁ সিলেবাস স্যার, অ্যাকচুয়ালি ছিল সেখান থেকে এসছে, মানে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং প্রজেকশনস এইগুলো তেমন ভাবে কিন্তু আসেনি। হ্যাঁ স্যার। হুম হুম, এবার বলো কি বলছিল। আর ফ্রিতে যেই ক্লাসগুলো ছিল বেসিক সায়েন্স আর ইঞ্জিনিয়ারিং ড্রয়িং যেগুলো, সেগুলো মোটামুটি সব দেখেছি। কিন্তু আপনি একটু লেভেলটা হাই করে করিয়েছিলেন, কিন্তু ওখানে গিয়ে দেখি একদম বেসিক থেকে এসছে। এতটা হ্যাপি হয়েছি, মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না এতটা হ্যাপি। আর টেট যখন সিবিটি 2 এর পার্ট এটা যখন চলে গেল, পার্ট বিটা যখন আসলো, তখন একটু ভয় ভয় করছিল। কিন্তু আস্তে 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 যখন কোশ্চেন গুলো করলাম, আমি মোটামুটি 30-35 মিনিটে পার্ট বিটা দিয়ে আমি চুপচাপ পাশের ছেলের সঙ্গে গল্প করছিলাম। কারণ আমি ওই পরীক্ষার হলে বসেই বুঝতে পেরেছিলাম পার্ট বি কারোর ক্লিয়ার না হলে আমার হবে। এবং বাড়িতে আসার পরে মা বাবা যখন জিজ্ঞাসা করলো আমাকে পরীক্ষা কেমন হলো, আমি বললাম আশা করি আমি পাস করব, এবং সাইকোর প্রিপারেশনের জন্য আমার পড়তে মন থেকে বলছে আমি যেন সাইকোর প্রিপারেশনটা নিই। খুব ভালো। তো এই যে যখন তুমি হচ্ছে যে সাইকো প্রিপারেশন নিচ্ছ, তোমার সাইকো টেস্টে কি ভয় লাগেনি? কারণ তুমি প্রথমবার সাইকো দেবে, সাইকো নিয়ে অনেক স্টুডেন্টদের খুব ভয় থাকে সাইকো প্রিপারেশন নিয়ে। আমি তোমাদের কয়েকটা মাত্র ভিডিও করেছিলাম, মানে কোর্স করাইনি, জাস্ট বলেছিলাম ইউটিউবে যে সাইকোটা কিন্তু কঠিন না। সাইকো মানে সিম্পল একটা, যেমন আমরা রিজনিং করি, সঠিক ব্যাপার যে রিজনিং এর মতো সাইকোটা হচ্ছে ওয়ান টাইপস অফ রিজনিং। আমাকে দেখে মনে রাখতে হচ্ছে সেই ছোটবেলা একটা গেম খেলতাম না, সাপ ব্যাং ইঁদুর, আবার কেউ একটা বলতো যে একটা ওয়ার্ড যোগ করে দিত, সেটা মনে রেখে পরপর বলতো, তো ঠিক ওই টাইপেরই একটা জিনিস দেখে মনে রাখতে হচ্ছে, নাম্বার মনে রাখতে হচ্ছে, কোথায় কোনটা মনে রাখতে হচ্ছে, ঠিক এইরকম। তো সেটা কিভাবে করেছিলে সাইকোর প্রিপারেশনটা? সাইকোর মোটামুটি আপনার ভিডিওগুলো দেখেছিলাম, তারপর ইউটিউবে একটু সার্চ করছিলাম সাইকো আর কোথায় কি পাওয়া যায়। কিন্তু তার মধ্যে 2 দিন বাদে আমাদের হচ্ছে অ্যান্সার কি দিয়ে দিয়েছিল, তখন দেখলাম মোটামুটি সব দিকেই নাম্বার ঠিকঠাকই আছে। এবার তারপরে থেকে ঠিকঠাক প্রিপারেশন শুরু করি। এবার আমার প্রবলেম হয়েছিল একটা জায়গা, আমার সাইকোর প্রিপারেশনের জন্য আমাকে হিন্দিটা একটু শিখতে হয়েছিল। আমি হিন্দি কথা মোটামুটি জানি, বলতে পারি। আর আমি মোটামুটি ইংলিশে জিআই আর ম্যাথ করতে পারি, অসুবিধা হয় না। কিন্তু সাইকোর যে কোশ্চেন গুলো ইংলিশে, বিশেষ করে কোলাক আর টেবিল, সেখানে ইংলিশে যারা পরীক্ষা দেবে আশা করি একটু প্রবলেম হবে, কারণ আমাদের পুঁথিগত বিদ্যার যেই ইংলিশটা আর ওইখানকার ইংলিশটা সম্পূর্ণ আলাদা। আমি হিন্দি আগে, সংস্কৃত ছিল আমার সাবজেক্ট 12 ক্লাসে, 11-12 ক্লাসে, সেহেতু একটু একটু শিখেছিলাম। একটা 30 টাকাতে চটি বই কিনে নিয়ে এসেছিলাম, একটু দেখে টেকে নিয়েছিলাম, মোটামুটি রিডিং পড়তে পারতাম। শুধু ওই কোলাক টেস্টটাই একটু প্রবলেম ছিল হালকা, তাছাড়া মোটামুটি আরগুলো কোনো অসুবিধাই ছিল না। কারণ ওই কোলাক টেস্টটা এইটুকু ভয় থাকতো, ওর ইন্টারফেসটা একটু আমি শুধু এইটুকুই ভাবছিলাম আমি ওইখানে কি দিয়েছে পড়ে উদ্ধার করতে পারবো তো হিন্দিতে। তার যখন পরীক্ষা দিলাম মোটামুটি তেমন একটা ভয় লাগেনি স্যার, খুব বেশি আসেনি। কিন্তু ওই যেটা ভয় ছিল সেটা 43 পেয়েছি, 42 পেলে হয়ে যায়। 16টা করেছিলাম, 13টা ঠিক গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর অন্যগুলো সবই ভালো ছিল।
আচ্ছা, তোমার কোনো বন্ধু ভিক্টরি এডুকেশনে পড়ে? বন্ধু বান্ধব হ্যাঁ 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 পড়ে? তাদেরকে তুমি রেকমেন্ড করেছো না হ্যাঁ তারা স্যার তোমাকে পড়ে। দেখিয়েছে? আমি তাদেরকে রেকমেন্ড করেছি। আমি যখন কোর্স নিয়েছিলাম আমি 2-3 জনকে বলেছিলাম, তখন 2-1 জন আমার কথা বিলিভ রাখেনি, কিন্তু আজ তারা হয়তো বুঝতে পারছে ও যখন রেকমেন্ড করেছিল আমি যখন শুরুতে, তখন হয়তো নিলে ভালো হতো। কিন্তু একটা সুযোগ এইবার আছে তারা প্রত্যেকের, হচ্ছে সেটা গিয়ে বড় তুমিও বড় মানছো নামি যে দামি তুমি যে চ্যানেল দেখেছিল। হুম, হুম। কিন্তু এখনকার ছাত্রছাত্রীদের একটা হ্যাঁ স্যার সুযোগ বলুন। রয়েছে, সেই সুযোগটা যদি বয়স থেকে থাকে তাহলে কিন্তু পরীক্ষাগুলো পরপর হচ্ছে, ভ্যাকেন্সি হয়তো একটু কম রয়েছে। এবছর যেমন এলপি ভ্যাকেন্সি যথেষ্ট রয়েছে, 11,000 সামথিং রয়েছে। তো গত বছরও 9,000 না হ্যাঁ কত স্যার। ছিল সামথিং, আমার খেয়াল পড়ছে না। তো সেক্ষেত্রে কি হচ্ছে, তুমি যে সময়টা পড়েছো তুমি জানো না যে আদৌ ভ্যাকেন্সি থাকবে কিনা, কিন্তু পরপর যখন এলপি হচ্ছে ছাত্রছাত্রীদের ট্রেডটা, বেসিক সায়েন্সটা যদি এলপি লক্ষ্য থেকে থাকে, এগুলো একটু আগে থেকে প্রস্তুতি নেওয়া উচিত। তোমাদের সময় যেমন ট্রেডটা কতটা কঠিন হ্যাঁ স্যার। হয়েছিল, অনেকে ট্রেড পাসই করতে পারেনি, ভালো নাম্বার থাকা সত্ত্বেও পার্ট এতে মানে 80-90% থাকা সত্ত্বেও ট্রেডটা পাস করতে পারেনি, এমন বহু ছাত্রছাত্রী রয়েছে। তো সেদিক থেকে এটাই হচ্ছে বিষয় আর কি। তো যাই হোক, ক্লাস যারা প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য কিছু যদি বলতে চাও, যারা রেলের প্রস্তুতি নিচ্ছে এবং রেলে আগামী দিনে জব করতে চায়, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে তুমি তাহলে বলো। আমি সবাইকে, আমার ভাই বোন বন্ধুদের সবাইকে একটাই কথা বলবো, যদি রেলে চাকরি করতে হয় আর এনসিআরটি পড়তে হয়, তাহলে স্যারের অ্যাপে গিয়ে কোর্স কিনতে হবে এবং সেখান থেকে ভালোভাবে পড়তে হবে। বাংলায় ভিক্টরি এডুকেশনের উপরে আর এনসিআরটি লাইন বাই লাইনের আর অন্য কোনো জায়গায় নেই। এইখান থেকেই সিলেকশন আসবে। না, বুদ্ধদেব ওটা বললো নিজে উপকার পেয়েছে, কিন্তু আমিও একটা মনে করি ওই যে ওরা 2:30-3টে পর্যন্ত পড়েছে না, ওটারও কিন্তু যথেষ্ট ভূমিকা আছে। শুধু সোমনাথ স্যারের কাছে তো প্রচুর পড়ে, কিন্তু সিলেকশন এই কয়েকটা ছাত্রই কেন পায়? কারণ ছোটবেলায় ওই যে টিনের চাল দিয়ে জল পড়েছে। যেমন আমাদের ওই যে আর একজন যে যাদের আমি, যার হচ্ছে দেবব্রত যে ইন্টারভিউ নিলাম, ওর বাবা ভ্যান চালায়, দাদা রাজমিস্ত্র কাপড়ের গার্মেন্টসে চাকরি করতো। এই জায়গাগুলো কিন্তু ওদের মধ্যে একটা জুনুন তৈরি করেছে। ওরা অত্যন্ত মানে ভালো ওবিডিয়েন্ট ছাত্র বলে আজকে বললো স্যারের কাছে পড়ো, সেটা তো খুব ভালো কথা, কিন্তু ওরা যথেষ্ট খেটেছে। তাই শুধু যে আমি কিছু করছি এমনটা নয়, আমি ওদের রাস্তাটা দেখিয়ে দিয়েছি, ওদের জায়গাটা বলে দিয়েছি, কিন্তু নিজেকে যথেষ্ট পরিমাণ পরিশ্রম করতে হবে। কারণ এই কম্পিটিশনের যুগে পরিশ্রম ছাড়া কোনো কিন্তু মূল মন্ত্র নেই। পরিশ্রমই কিন্তু ভাগ্য বদলাবে, কোনো লাখ ভাগ্য বদলাবে না, পরিশ্রমটাই ভাগ্য বদলাবে। তাই তো? ঠিক বললাম তো? হ্যাঁ স্যার, 100%। তাহলে ও কিন্তু দিনে প্রায় 6-7 ঘন্টা পড়তো এবং একটা ফিক্স টাইম ছিল। আজকে যারা কাজ করো, আজকে যারা টিউশন পড়াও, বা যে যেখানে থাকো না কেন, একটা ফিক্স টাইম করে নাও যে আমি যেখানে যাই না কেন আমাকে এই টাইমটা মাস্ট পড়তে হবে, তাহলেই কিন্তু তোমরা কেউ এলপি, কেউ টেকনিশিয়ান, যে যা এক্সাম হবে সব জায়গাতে কিন্তু সিলেকশন হবে। ঠিক আছে? ওকে বুদ্ধদেব, তোমাকে অনেক শুভেচ্ছা জানাই। তুমি ভালো করে ট্রেনিং করো, তোমার সঙ্গে তো যোগাযোগ থাকবেই। আর ভিক্টরি এডুকেশন হ্যাঁ স্যার। তথা আমি সোমনাথ স্যার সবসময় তোমাদের পাশে আছি। ভালো থেকো, ভালো করে হচ্ছে তুমি আরো 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 উন্নতি করো। হ্যাঁ, মানে আরো নিজেকে এক্সেল করো, এটা বলতে চাইবো। ধন্যবাদ স্যার। ওকে, থ্যাংক ইউ। ওকে স্যার।